21শে ফেব্রুয়ারির এই ভাষার মাসে ভাষার দাবিতে যারা আমরা প্রাণ দিয়েছিলাম সেই মাসে সবাইকে শহীদ দিবসের শুভেচ্ছা। আসলে আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে প্রায় 1 বছর 10 মাস পার করলাম, 11 মাসে করেছি। আমি বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত হয়েছি। এটা আমার জন্য অনেকটা আকাঙ্ক্ষিত একটা পোস্টিং। আমি আপনাদের সবার কাছে প্রথমেই দোয়া প্রত্যাশী যে আপনারা দোয়া করবেন আমি বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকাতে গিয়েও যেন আমার কর্মের স্বাক্ষর রাখতে পারি এবং সেখানেও যেন পদচিহ্ন নিয়ে তারপর কোনো একটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়িত হতে পারি। আমি সদ্য সিনিয়র স্কুল পরীক্ষা দিয়েছি। এই মাসে আমার পরীক্ষা হয়েছে, মাস 2-এর ভিতর আশা করি ফলাফল বের হবে। আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার কৃপায় আশা করি পাশ করবো। পাশ করলেই অতঃপর জুন মাসে আমার প্রমোশনের সময় হবে। জুন পরবর্তীতে কোনো একটা সময় আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এরকমই একটা উপজেলায় যাব। তো আমার আগামীকাল ভূয়াপুরে আনুষ্ঠানিকভাবে অফিস আমি শেষ করতে যাচ্ছি। রবিবারে জেলা প্রশাসক স্যারের আমাকে যদি রিলিজ দেন তাহলে আমি পরের দিন গিয়ে যোগদান করব। সেই লক্ষ্যে আমি আমার একটি পুত্র সন্তান রয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার মা বাবার ছোট ভাই। আমি সবার জন্য আপনাদের কাছ থেকে দোয়া প্রত্যাশা করি, তার কারণ আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি ভুয়াপুরে এই দীর্ঘ প্রায় 2 বছর যাবত, এই ভালোবাসা আমি কখনোই ভুলবো না, ভুলবার নয়। এখন আমার সামনের দিনের পাথেয় হিসেবে আছে শুধু আপনাদের দোয়া এবং যে ভালোবাসা এবং সেই সাথে স্মৃতি। যাই হোক, আজকে অনেক ভালো লাগতেছে। আমাদের এই ফাল্গুনের পরন্ত বিকেলে অনেকগুলো কথা এসেছে। আমার যেটা মনে হয় যে ভূয়াপুর উপজেলার বিবেক বলতে, চেতনার বাতিঘর বলতে যাদেরকে বোঝায় তারা আজকে স্যার এখানে উপস্থিত আছে। আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, তার সবকটি এখানে যারা আছে তাদের মাঝে আছে। এরা সবসময় নিজের কে বনের মোস্তারানোর মতো করে পারিপার্শ্বিকভাবে সুন্দরের জন্য লড়ে থাকে, সুন্দরের জন্য কথা শুনে থাকে, সুন্দরের জন্য কটু কথার বলিয়ান পায়। যেমন আমাদের ইভান বললেন যে কথাটা শুরু করলেন, আমাদের প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ নামের যে কলেজ 40-এর দশকে প্রতিষ্ঠিত একটি বিখ্যাত কলেজ, জ্ঞান তাপস ইব্রাহিম খান করে গিয়েছিলেন। তারই একটি তুরন কোনো একটা সময় 90-এর দশকে হয়েছে, 89 বা 93-তে হয়েছে। কিন্তু সেই তুরনটি আজকে কিন্তু জঞ্জাল। আমাদেরকে মনে রাখতে হবে আজকে যেটা প্রয়োজনীয় কালকে কিন্তু সেটা জঞ্জাল। অতএব যখন প্রয়োজনীয় আমরা তার কদর করব, যখন জঞ্জাল হয়ে যাবে আমরা তার কদর করবো না, এটাই স্বাভাবিক। জঞ্জালটাকে আমরা জঞ্জালের জায়গায় রেখে দেবো। একদিন যে তুরনটি ছিল শোভাবর্ধনকারী, একদিন যে তুরনটি ছিল ঐতিহ্যের অংশ, আজকে সেই ঐতিহ্য যেহেতু আমরা ধরে রাখতে পারতেছি না, সেটা যদি আমাদের বিপদের কারণ হয়, ধ্বংসাত্মক সৌন্দর্যের রূপ ধারণ করে, তাহলে সেই ধ্বংসাত্মক সৌন্দর্য আমাদের মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলাটাই উত্তম। এ ব্যাপারেই তো পূর্বেও কথা হয়েছে, ইব্রাহিমের আলোকিত গ্রুপেও এটা নিয়ে কথা হয়েছে। তারপরে কেন যেন মনে হয় যে বাস্তুহারা মা বাবা ছাড়া এতিম বেওয়ারিশ সন্তানের মতো এই তুরনটি আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি ওটা নিজ দিয়ে গিয়েও শঙ্কিত হয়েছি যে কখন মাথার উপর ভেঙে পড়ে। জানি না ভাগ্য গুলবৃত্ত যে কার বৃত্তে রয়েছে ইব্রাহিমকার এই কলেজের এই তুরনটি ভেঙে পড়ে মৃত্যু ঘটবে। যখন ঘটবে তখন সত্যি এর অসুন্দর অশালীন দিকটি কিন্তু আমাদের সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবে যে এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি কিন্তু কাজের কাজ হয়নি, শুধু কথাই হয়েছে, কথাতে থেমে গেছে। আমি প্রত্যাশা করব আজকের পরে এই তুরনটি নিয়ে শুধু কথার কথা থাকবে না, কাজের ক্ষেত্রে এসে এটা কাজ দেবে। প্রকৃতপক্ষে আমাদের শুধু ফোরামে আলোচনা হবে না, এটা যেন কাজ হয় সেই অনুরোধটুকু রাখবো। আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার স্যার 2 মাস 8 দিন যাবৎ স্যার এসেছেন, 2 মাস 7 দিন হলো মনে হয় আজকে স্যারের। আমি স্যারের মাধ্যমে অনুরোধ জানাবো যেভাবে এটার ব্যবস্থা করা যায়, হয় এটার পুরনো সৌন্দর্য ফিরে আসবে, এটা তার স্বাভাবিক সৌন্দর্যের রূপ ধারণ করবে, না হলে এটা তার জঞ্জালের জায়গায় চলে যাবে। আমাদের রিপন সাহেব বলেছেন যে ডাম্পিং স্টেশন, আমার কাছে মনে হয়েছে যে পৌরসভার ডাম্পিং স্টেশন থাকতেই পারে, তার কারণ পৌরসভার গুলো ডাম্পিং স্টেশন পৌরসভার একটু বাহিরে হলে ভালো হয়। ঢাকা সিটি কর্পোরেশন আমরা যদি বলি আমিনবাজারে আছে, মাতোয়াইলে আছে, ঢাকার একটু বাইরে যেখানে জনবসতি নেই, যেখানে আবাসিক এলাকা নেই, সেইখানে যদি ডাম্পিং স্টেশনটা থাকে ভালো হয়। আমার কেন যেন অদ্ভুত লাগে, একদম এইখানে রুটসের একটা নয়নজীবী রুটসের জায়গা, এই জায়গাটা আমার কাছে মনে হয় এর পিছনে ষড়যন্ত্রের একটা গন্ধ আছে। প্রথমে ময়লা ফেলে ভরা, অতঃপর কিছু বালির প্রলেপ দেওয়া, অতঃপর সেটা দখল। অতএব এর উদ্দেশ্য সুদূর প্রসারী। এখানে যারা সচেতন নাগরিক তারা কথা তুলেছে, এটা হতে দেওয়া যায় না, হতে দেওয়া উচিত না। পৌরসভার বাইরে বা আশেপাশে একটু দূরে
যেখানে মানুষের গন্ধ আসবে না। তার কারণ পৌরসভার নাগরিক যারা, তারা তো পৌরসভাকে ট্যাক্স দিচ্ছে, তো ট্যাক্সের বিনিময়ে কি গন্ধ পাবে? এটা খুবই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অনাহূত, একসাথে একদম একদম অপ্রত্যাশিত। এটা হতে পারে না, এটার সমাধান করা উচিত। আমার যেটা মনে হয় এটা খুব দ্রুতই করা উচিত। আমাদের হৃদয় মণ্ডল 10 চাকার যে ট্রাক, ড্রাম ট্রাকের কথা মনে হয় বললো, এই যে দুর্ঘটনাগুলো ঘটে, কয়েকদিন পূর্বে 8 বছর বয়সী একটা বাচ্চা এপাশে গণেশপুরের দিকে মারা গেল। আমি আইন শৃঙ্খলা মিটিং এ যারা সদস্য তারা জেনে থাকবে, আমি খুব দৃপ্তভাবে কিছু কথা বলেছিলাম। কিন্তু আইন শৃঙ্খলা মিটিং হোক আর যাই হোক, আমি উপজেলার শুধু আইন শৃঙ্খলা মিটিং এরই সদস্য, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি দেখেছি সবগুলো বিষয় যে কাজীর গরুর মতো কেতাবে থেকে যায়, গোহালে কিন্তু থাকে না। আমি গত মিটিং এ সর্বশেষ বলেছিলাম যে কথাগুলো হয় এগুলো যেন কাজীর গরুর মতো কেতাবে না থেকে একটু গোহালেও যেন হয়। এই বিষয়টি যারা আছেন সংশ্লিষ্ট সকলের প্রতি আমি এটা দেখার একটা অনুরোধ জানাবো। আমাদের কলদা শরীফুন্নেসা উচ্চ বিদ্যালয়ের যিনি ধর্মীয় শিক্ষক মুকলেশ সাহেব, উনি কথা বলেছেন ইতিবাচকতার কথা, যে আসলেই সুন্দর, আমরা সুন্দর, আমাদের ভূয়াপুর সুন্দর, আমরা নেতিবাচক যতটুকু আছে ততটুকু বাদ দিয়ে আমরা আশাবাদী হই। আমরা এমন আশাবাদী হই যে সেই গ্লাসের সেই গল্পের মতো যে অর্ধেক শূন্য আর অর্ধেক পানি আমরা বলবো না, বরং আমরা বলবো যে অর্ধেক পানি, বাকি অর্ধেকও পূর্ণ, সেটা বাতাস দিয়ে পূর্ণ। আমরা অতটুকু ইতিবাচক হই, আমরা অতটুকু ইতিবাচক আসি বিদায়ী এখানে এসেছি, তাছাড়া এখানে থাকতাম না। আমরাও হয়তো বা কোনো জগৎপুরার চিপাই বা অন্য কোনো জায়গায় মাদক বা অন্য কোনোভাবে সময় নষ্ট করতাম। আমাদের ভিতর আমরা এখনো মানসিকভাবে দেউলিয়াত্বের শিকার হই নাই, পুরোপুরি আমরা দেউলিয়া নই বলেই মানবিক ইতিবাচক বৈশিষ্ট্য আছে বলেই আমরা এখানে আছি। আমি মুখলেস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে তার কথায় কোনো হতাশা আমি পাইনি, খুব সুন্দরের আহ্বান এবং সুন্দরের জয়গান ছিল। তারপরে আমাদের মাহমুদ আলী সাহেব হাঙ্গার প্রজেক্ট নিয়ে কাজ করেন। হাঙ্গারের ডায়েরিটা দেখে আমার ভালো লাগছে যে আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না। আসলে যদি আত্মশক্তি বলিয়ান হয়ে আমরা আত্মশক্তিতে বলিয়ান থাকি, দরিদ্র কিন্তু শুধু আর্থিক নয়, এখানে মানসিক যে দরিদ্রতা, আত্মশক্তি থাকতে পারে সব ধরনের দরিদ্রতায় কাটিয়ে ওঠা সম্ভব। আমি ধন্যবাদ জানাই হাঙ্গার প্রজেক্টকে, যে হাঙ্গার প্রজেক্ট যে কাজগুলো করে যাচ্ছে, তাদের যে শপথ, সবকিছুই ইতিবাচক। সেই ইতিবাচকতার কাজগুলো সামনের দিনগুলোতে আরো বেশি বিস্তৃতি লাভ করুক, সেটাই আমার প্রত্যাশা। আমাদের কাউন্সিলর শরীফুল সাহেব কথা বলেছেন, সুন্দর কথা। সমস্যা আছে, সমাধানও হবে, সমস্যা নেই, আমরা এগিয়ে যাব। আমাদের রমারানী ভৌমিক আমাদের স্কাউটস নিয়ে কাজ করেন, আমি দেখেছি তিনি মেয়েদের ফুটবল নিয়ে, মেয়েদের বিভিন্ন স্পোর্টস নিয়ে, তার সাথে আমি টাঙ্গিয়ালো দেখা হয়েছে স্টেডিয়ামে। একটা বিষয় আমার খুব অশালীন লেগেছে, অসঙ্গতিপূর্ণ লেগেছে, প্রাঞ্জলতাহীন লেগেছে। আমরা তো মানুষ, এই স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে স্রষ্টা, আমরা যে ধর্মেরই হই, প্রত্যেকটা ধর্মেই যদি আপনি নিগুড়ভাবে খেয়াল করেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। লোহার সাথে চুম্বকের একটা পার্থক্য থাকে, পার্থক্যটা কি? চুম্বকে একটা সুশৃঙ্খল বিন্যাস থাকে, লোহাতে সুশৃঙ্খল বিন্যাসটা থাকে না। চুম্বকের সুশৃঙ্খল বিন্যাসের জন্যই কিন্তু চুম্বক মানুষকে আকৃষ্ট করে, নিজের দিকে আকর্ষণ করতে পারে। চুম্বকের বৈশিষ্ট্য যে মানুষের আছে, বা চুম্বক লোহাকে আকৃষ্ট করতে পারে। লোহার কিন্তু ক্ষমতা নেই কোনো কিছুকে আকৃষ্ট করা, লোহাকে আকৃষ্ট করা, সমজাতীয় হলে। তো স্রষ্টার এই তাবৎ পৃথিবীটা যদি শৃঙ্খলে চলে, আমাদের সকলকেও কিন্তু অনেক বেশি শৃঙ্খলিত হতে হবে। আমি জানি না আপনি কে, যখন রমারানী ভৌমিক কথা বলতেছিলেন তখন আপনি টিকাটিপ্পনি কাটতেছিলেন। বিষয়টি অনেক বেশি শৃঙ্খলার পরিপন্থী, বিষয়টি চরম দৃষ্টিকটু। আমি যাবার বেলায়, আমি যদি থাকতাম, আমার মুখের ভাষা, আমি সাহিত্যের ছাত্র, অনেক বেশি রূঢ় হতো। আমি শুধু চলে যাচ্ছি বিদায়ী অল্পতে বললাম, জ্ঞানীদের জন্য অল্পতেই যথেষ্ট। দয়া করে শৃঙ্খলিত হবে, তার কারণ শৃঙ্খলিত হওয়ার মূল্যটা অনেক বেশি। মহান স্রষ্টা বা বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু, আমাদের যাদের জ্ঞান আছে, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গাছপালা, যা কিছু আছে, একটা তেঁতুল বীজ আপনি রোপণ করবেন, সেখান থেকে তেঁতুল বীজ হবে, এবং একটা গাছ হবে। যদি দুটি হয় সেটা প্রকৃতির বিস্ময়, সেখানেও কিন্তু কোনো একটা কারণ আছে এবং শৃঙ্খল আছে। প্রত্যেকটি পাতার শিরা, জালিকা, উপশিরায় কিন্তু শৃঙ্খলা আছে। একটা কলা পাতায় কতগুলো দাগ থাকবে, তারও কিন্তু একটা সুশৃঙ্খল বিন্যাস আছে। কোনো কিছুর মধ্যে কোনো কিছু ছেদ ঘটায় না। ছেদ ঘটাই কারা? আমরা মানুষ। আমরা মানুষরাই কিন্তু ছেদ ঘটাই। অতএব আমরা সেই মানুষ হব যারা ছেদ ঘটাবো না, শৃঙ্খলার মধ্যে থাকবো। আমরা মানুষ হিসেবে যদি মানুষকে সম্মান দিই, আমার মনে হয়
মানুষও আমাদেরকে সম্মান দেবে। একজন মানুষ যখন কথা বলতেছেন, আপনার শতটি কথা থাকতে পারে, সেই কথাগুলো আপনি পরবর্তীতে ফ্লোর নিয়ে বলতে পারেন। এখানে কিন্তু ইভানকে পরে ফ্লোর দেওয়া হয়েছে, মিজান সাহেবকে পরে ফ্লোর দেওয়া হয়েছে। যাই হোক, আপনি কিছু মনে করবেন না, আমি বিদায় বেলায় বলেই সংক্ষিপ্ত বললাম, না হলে আমি আরো মারাত্মকভাবেই বলতাম। এটা আমার বৈশিষ্ট্য। আমি এক সময় লেখালেখি করতাম, পত্রিকায় একাধিক আমার লেখালেখি আছে। যাই হোক, আমি আপনাকে একটু অনুরোধ জানাবো, আপনার এই যে মানবিক বৈশিষ্ট্য এর একটুখানি আপনি চেঞ্জ করার চেষ্টা করবেন। আমাদের শাহ আলম প্রামাণিক সাহেব কাজ করেন, প্রেস ক্লাবের সভাপতি, বর্ষিয়ান লোক, বয়োজ্যেষ্ঠ লোক, খুব সুন্দর কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আমাদের আঞ্জুয়ানারা ময়না খুব সুন্দরভাবে ওনার বাচনিক উৎকর্ষতা নিয়ে আমি খুব বেশি মুগ্ধ, যে খুব সুন্দর সাবলীল এবং যে ডিকশন, যেটা শব্দচয়ন, যেটা খুব সুন্দর করে বলেছেন। শুধু নরিন বাজার থেকে জগৎপুরা নয়, ভৈয়াপুর নয়, প্রত্যন্ত জায়গায়, সব জায়গায় মাদকের সরাসরি আমরাই তুলে দিচ্ছি। আমরা অভিভাবক যারা, আমরা অর্থের লোভে, আমরা ডোমিনেটিং ম্যানারের লোভে, আমরা এদের নিয়ন্ত্রণ করবো এই লোভে, আমরা নষ্ট করবো এই লোভে। তার কারণ আমরা তো বাঙালি জাতি, আমাদেরই আছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। আমরা মাদক তুলে দিচ্ছি, খেয়াল করতেছি না যে পাশের বাড়ির ছেলেটিকে যখন মাদক তুলে দিচ্ছি, সেই ছেলেটি কিন্তু আমার ছেলেকে, আমার ভাতিজাকে সংস্রবে নিতে পারে। এই বিষয়টি কিন্তু আমরা খেয়াল রাখতেছি না। আমি মনে করতেছি আমার সন্তান যদি মানুষ হয়, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। এটা কিন্তু যথেষ্ট না। আমার পাশের বাড়ির ছেলেটি যদি মানুষ না হয়, আমার যে ছেলে মানুষ হচ্ছে, তার সন্তান বা তার গলার চেন ধরে কিন্তু পাশের বাড়ির ছেলেটি টান দেবে। অতএব আপনাদের যে উদ্দেশ্য, আপনাদের যে চিন্তা চেতনা, সকলকে নিয়ে ভালো থাকা, সকলকে নিয়ে এগিয়ে যাওয়া, এই চিন্তা চেতনাটি অত্যন্ত মহৎ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা এই যে মাদকের পিছনে যারা আছে, তারা এই বিষয়টি ভাবতেছেন না। তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে উট পাখি টাইপের যে আমাদের মধ্যবিত্ত সমাজ ছিল বিশ্বব্যাপী, যে বালুর মধ্যে উট পাখি সে মাথা গুঁজে রেখে, যে ঝড় আমার গায়ের উপর দিয়ে যাচ্ছে না, আমি তো অন্ধ, প্রলয় আমার উপর দিয়ে যাচ্ছে না, এই যে এড়িয়ে যাওয়ার এই যে ব্যর্থ প্রচেষ্টা, এবং নিজের সাথে নিজের ছলনা, যারা মাদককে ছড়াছড়ি করতেছেন, পৃষ্ঠপোষক করতেছেন, তারা কিন্তু সেই ছলনাটুকুই করতেছেন। আমাদের মিজান সাহেব, দুর্নীতি প্রতিরোধ করি যে কমিটির সেক্রেটারি বা আমাদের সভাপতি, আমাদেরই এলাকার এক সময় শিক্ষক ছিলেন, খুব সুন্দর কথা বলেছেন যে আসলেই দুর্নীতিতে আমরা কোথায় আছি আমাদের ভাববার বিষয়। আমরা যদি পূর্বেই প্রতিরোধ করতে পারি, আমাদের কিন্তু অনেকটাই সহজ হবে সব কিছুতেই। তার কারণ আমাদের উন্নয়ন বলেন, আমাদের শান্তি বলেন, সবকিছু কিন্তু নষ্ট করে দেয় দুদক। এই দুর্নীতি কি করে? শুধু একটা অংশকে, ব্যক্তি বিশেষকে সুবিধা দেয়, বাকি সবাইকে বঞ্চিত করে। আমাদের প্রধান শিক্ষক হায়দার আলী, আমাদের উনি যে কথাটি বলেছেন, ওনার একটা কথার সাথে আমি দ্বিমত পোষণ করি, যে সরকারি পাইলট হাই স্কুলে এবার ভর্তি পরীক্ষা হয়েছে, ভর্তি পরীক্ষার মাধ্যমে 50% দুর্বল ছাত্ররা আসছে। আমি লটারিতে আমি অত্যন্ত আশাবাদী এই ক্ষেত্রে। পূর্বে কি হতো? হীরা নিত, প্ল্যাটিনাম নিত, হীরা নিয়ে স্বর্ণ বা রূপা বের করা অতীব সহজ। সব স্বর্ণ, সব হীরাগুলো থেকে স্বর্ণ বের করা খুব সহজ। কিন্তু এখন হচ্ছে জাস্ট আমার যে শিক্ষক সমাজ, আমার যে অভিভাবক সমাজ, তাদের জন্য পরীক্ষা, যে রূপা, স্বর্ণ, তামা, পিতল, কাঁসা সবকিছু নিয়ে এবার স্বর্ণ বের হোক সারা দেশ বের। এটা হচ্ছে আমার জন্য খুব আশার কথা, যে আমি কতটা পরিবর্তন আনতে পেরেছি। আমি যদি তামা থেকে স্বর্ণ করতে পারি, সেখানেই কিন্তু আমার সার্থকতা, সেখানেই কিন্তু আমার সফলতা। আমি প্রত্যাশা রাখবো সেটা আসবে। আমাদের সন্তোষবাবু সবসময়ই যিনি কল্যাণ নিয়ে চিন্তা করে, সুকল্যাণের চিন্তা করে, আপনাদের সকলকে নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের স্যার কথা বলেছেন, আমরা সবাই মিলে এই ভুয়াপুরটাকে সুন্দর দেখতে চাই। সুন্দর দেখতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যেভাবে কাজ করতেছি সেভাবেই করতে হবে। কটু কথার ধার ধারা যাবে না, পূর্বে যেমন ধার ধারিনি, ধার ধারা যাবে না। তবে আমাদেরকে আরো বেগবান হতে হবে, যার জায়গা থেকে আরো বিস্তৃত হতে হবে, আমাদের নেটওয়ার্ক আরো বাড়াতে হবে। আমি ব্রাহ্মণবাড়িতে কাজ করে এসেছি, সেখানে বেশ কয়েকটি সংগঠনের সাথে আমি বেশ ভালোই জড়িত ছিলাম। আমি দেখেছি যে বিস্তৃতি বা সময় দেওয়ার ফলটা কি আসে। আমরা যদি আরো বেশি সময় দিই, আরো যদি বিস্তৃত হই, তাহলে আরো বেশি সুফল আসবে। আমি যেটা দেখেছি যে আমাদের ইব্রাহিম খান আলোকিত বইয়ের গ্রুপ, যেটা এটা যথেষ্ট অ্যাক্টিভ, এর সাথে সাথে বাকিগুলো অ্যাক্টিভ। আমি কাউকে ইনঅ্যাক্টিভ বলতেছি না, যে এই যে অ্যাক্টিভনেসটা সেটা আরো বাড়বে, আরো সুন্দরের তরে, আরো কল্যাণের তরে হোক। যেমন ভৈয়াপুরে আমি দীর্ঘ প্রায় 2 বছর থাকলাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের ময়না উনি বলেছেন যে এই যে বালু উত্তোলন করতেছে, অপরিকল্পিত যে নদী খনন, বৃক্ষে হাত রেখে সে দেখতে পায় যে বৃক্ষের প্রাণ, আর ব্যবসায়ী সে দেখে কাঠ। আমি যদি কবি হই, আমি যদি প্রাণশক্তির মানুষ হই, আমি গাছে হাত দিয়ে বুঝবো যে এর একটা প্রাণ আছে, সে অস্তিত্ব নিয়ে বেঁচে আছে। আর একজন ব্যবসায়ী সে মাপবে 20 CFT কাঠ আছে। আমার ভুয়াপুরের একটা অংশ আছে,
তারা চরের দিকে নদীর দিকে তাকিয়ে ভাবে আমার 5 তলা বিল্ডিং বা 2 তলা বিল্ডিং। এই যে একটা লুরুপ মন মানসিকতা, এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটা থেকে বের হয়ে যদি নদীর একটা প্রাণ আছে, নদীর একটা সত্তা আছে, নদীর একটা সজীবতা আছে, নদীর একটা বৈশিষ্ট্য আছে, তাহলে কিন্তু অনেকটা কল্যাণ হয়। আজকে মাদক বেড়ে যাচ্ছে, আজকে ইফটিজিং বেড়ে যাচ্ছে, আজকে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। একাদশ শ্রেণীর ছাত্র কেন মারা যাবে? তার কাছে কেন মোটরসাইকেল যাবে? তার বাবা তাকে কেন মোটরসাইকেল কিনে দেবে? তার প্রয়োজনটা কি? বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে 18 বছরের নিচে কিন্তু সে লাইসেন্স পেতে পারে না, সে মোটরসাইকেল চালাতে পারে না। এই মোটরসাইকেলটা কিনে দিয়েছে কে? আমি বাবা, আমি ভাই, আমি আপনি, আমরাই কিন্তু কিনে দিয়েছি। আমরা কেন কিনে দেবো? কিনে দেওয়ার পূর্বে একটু সাবধান হয়। কয়দিন আগে কাকমারি করা ভিজে অ্যাক্সিডেন্ট হলো, সেটাও অনুরূপ বাচ্চা ছেলে। তো এই মোটরসাইকেলগুলো আমরা কেন কিনে দিই? আমাদের কাছে টাকা বেশি হয়েছে, আমরা বুঝতেছি না আমাদের কাছে যে টাকা হয়েছে সেটা এই যে আধুনিক যে সভ্যতা, আধুনিক যে যুগ, এই উত্তর আধুনিক যুগে কিন্তু আমরা ভুগে ব্যস্ত। আমাদের মার্কেটগুলোতে গ্লাস দেওয়া, কাঁচ দেওয়া, ভিতর থেকে দেখা যাচ্ছে চকচকে চকচকে গহনা, চকচকে শাড়ি। একজন রিক্সাওয়ালার মনে হচ্ছে যে একজন মানুষ এটা ভোগ করে, আমি কেন ভোগ করতে পারতেছি না? একটা রিক্সাওয়ালা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে 800 টাকা কামাই করতেছে, সে বুঝতেছে যে অনেক কামাই করলাম, কিন্তু তার 4 জনের সংসার চালাতে গেলে কিন্তু 750 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। যে বাবা মোটরসাইকেল কিনে দিচ্ছে ইন্টারের একটা ছেলেকে, সে বাবা কিন্তু মনে করতেছে যে আমার 4 লাখ টাকা হয়েছে অনেক টাকা, কিন্তু 1.5 লাখ টাকা দিয়ে কিন্তু একটা মোটরসাইকেল কিনতে হচ্ছে। একটা সময় কিন্তু এমন ছিল না। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের যারা পাইলট হাই স্কুলের এই পুকুরের পাড়ে যারা মাদক সেবন করতেছে, তারা কিন্তু বাইরের কেউ, সিরাজগঞ্জ থেকে বা ঘাটের থেকে আসতেছে না। আমাদের সমাজে, আমাদের অংশ, আমাদের ভাতিজা, আমাদের সন্তান, এরাই কিন্তু করতেছে। অতএব দায় কিন্তু আমাদের সকলেরই রয়েছে। এগুলো নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে এরা কারা, আমাদের সমাজ থেকে অংশ। আজকে শিক্ষকদের হাত থেকে যখন ব্যাট চলে গেছে, আজকে যখন সমাজটা তখনই ধ্বংস হয়ে গেছে যেদিন থেকে আমার ছেলেকে আপনি বকলেন কেন, আমার ছেলেকে আপনি মারলেন কেন, এই ধরনের স্তুতি বাক্য যখন মা বাবার মুখ থেকে বের হচ্ছে। আমাদের যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন যে যখন কাউকে শাসন করা হতো, অন্যায় দেখে প্রতিবাদ করা হতো, তখন কিন্তু অভিভাবক বলতো হ্যাঁ আর 2-10টা মারলেন না কেন। এখন কিন্তু সেটা করা যায় না। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে অর্জন করতে হবে, আনতে হবে। আমাদের কিন্তু সেই পুরনোর দিকে যেতে হবে, সেই অতীতের দিকে যেতে হবে। আমাদের ফ্যাশনে কিন্তু অতীত বারবার ফিরে আসে, কিন্তু আমাদের চরিত্রে কিন্তু অতীত বারবার ফিরে আসতেছে না। এটাই আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমাদেরকে একটু গবেষণা করতে হবে। আপনারা যারা এখানে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, আমি শুধু 2-1টি বিষয় এখানে অবতারণা করলাম, চলে যাচ্ছি বিদায় একটু বেশি সময় নিলাম, যে আমাদেরকে কিন্তু ভাবতে হবে এরিয়াটা, অঞ্চলটা, যে আমাদের কোনটা সামনে আনতে হবে, কোনটাকে ধরে আমাদের এগুতে হবে, আমাদের বিস্তৃতিটা আরো বাড়াতে হবে। যাই হোক, কথা অনেক বলে ফেললাম। সুন্দরের তরে, কল্যাণের তরে আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা আরো তীব্র হোক, আরো প্রকট হোক, আরো মুখরিত হোক আপনাদের কল্যাণকর কাজগুলো ভুয়াপুরের প্রতি। এই ভুয়াপুরকে আপনারা যারা আছেন, আপনারা যদি চুম্বকের মতো শৃঙ্খলিত হয়ে আরো কয়েকজনকে নিতে পারেন, তারপরে আস্তে আস্তে শাখা প্রশাখা বিস্তৃত হয়, তাহলে আমার মনে হয় কোনো অভিভাবক অসচেতন থাকবে না, কোনো ভাই অসচেতন হবে না, কোনো ভাতিজা অসচেতন হবে না, কোনো সন্তান মাদক নেবে না, বা কোনো সন্তান ওইভাবে অল্প বয়সে একটা মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পতিত হবে না। তারপরে ভাগ্য যদি হয়, নিয়তিতে যদি বিশ্বাসী হয়, সেটা আলাদা কথা। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যারা আছেন, আমার কাছে মনে হয় আপনারা ভুয়াপুরের সর্বোচ্চ বিবেক। তার কারণ আপনারা নিজেদের স্বার্থে কিছু করেন না, কাজ করেন চারপাশের স্বার্থে, সকলের স্বার্থে। যার সকলের স্বার্থে কাজ করা লোকের পরিমাণ কিন্তু এখন খুব কম। আজকাল চায়ের দোকানগুলোতে রাত 10টা-11টা পর্যন্ত টেলিভিশন দেখবেন, চা খেতে দেখবেন। একটা বিড়ি একজনে খেয়ে 3 জনকে দিলে 3 জনে খায়, কিন্তু একটা সবরি কলা, একটা পাকা সবরি কলাও যদি একজনে এক কামড় খেয়ে আরেকজনকে দেয়, আমরা কিন্তু সেটা খাই না। অতএব আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা কোনোটাকেই কিন্তু মূল্যায়িত করতে পারতেছি না, আমরা ইতিবাচককে ভাবতে পারতেছি না, আমরা কাকে কাকে না বলতে হবে, কোথায় না বলতে হবে, কিসে না বলতে হবে, সেইটাও আমরা পার্থক্য করতে পারতেছি না। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনাদের কাজ দেখে আমি অভিভূত, আপনাদের কল্যাণকর চিন্তা দেখে আমি অভিভূত। আপনাদের প্রতি শুধু অনুরোধ জানাবো, আপনারা আরো বেশি করে আপনাদের যে বিস্তৃতি সেটা বাড়ান, আরো বেশি শৃঙ্খলিত করেন সবাইকে। আপনারা সবাই সুচালু চুম্বক, আপনারা আপনাদের চারপাশকে আরো আকৃষ্ট করেন, এবং একটা সময় যেখানেই থাকি কর্মের স্রোতে ভুয়াপুরে হয়তোবা আসা হবেই না, বা হতেও পারে। তো ভুয়াপুর সম্পর্কে যখন জানবো, এটা কিন্তু আমাদের পার্ট হয়। যেমন আমি এখানে বক্তব্য কিন্তু বললাম আমার স্টেশন ব্রাহ্মণবাড়িয়ার কথা, তো তেমনি করে দূরে বসেও যখন জানতে পারবো যে ভুয়াপুর এই অবস্থায় আছে, ভুয়াপুরের এইটা হচ্ছে, তখন কিন্তু ভালো লাগবে। তার কারণ আমরা যারা চাকরি করি, বাইরে থেকে আসি, তারা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেশন আমাদের এক একটা বাড়ি, আমাদের এক একটা সাকি। আমাদের প্রত্যেকটি ঠিকানা যদি একটি করে গর্বের বিষয় হয়, সেটা আমাদের জন্য গর্বের হয়।
সবাই ভালো থাকবেন। আর কথা অনেক বললাম, আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, বিশেষ করে আপনাকে একটু আমি হয়তো বা কড়াভাবেই বলে ফেললাম। তবে আমি যেটা বলেছি আমার মনে হয় না যে খারাপ বলেছি, আমি আপনার বা আমাদের সকলের কল্যাণের জন্য বলেছি। সবাই ভালো থাকবেন। আমার বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকাতে ন্যস্ত হয়েছে, যদি সেখানে থাকতে পারি, সেখানে ঢাকায় কেউ গেলে আমাকে ফোন করবেন, চায়ের দাওয়াত রইল। বা পরবর্তী কর্মস্থল যেখানে যাব, আমাদের তো এখন যুগটা বিস্তৃতি নেটওয়ার্কের, আমরা কেউ কিন্তু বিচ্ছিন্ন হতে পারি। আমি গিয়ে একটা সেলফি তুলে দিয়ে দিলাম, ফেসবুকে যারা আছে কানেক্টেড হয়ে গেল, বা যারা না আছে তাদের মাঝখান থেকেও হয়ে গেল। আমরা সবাই কিন্তু জানি এখন জগৎটা এমন হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি এখন বসে বসে ভাববো আমার নানার বাড়ি, আমি সাথে সাথে আমার নানার বাড়ি চলে যেতে পারবো বা সেই আনন্দটা উপভোগ করতে পারবো, এরকম দিকে যাচ্ছি। তো আপনাদের সবার প্রতি আমার আহ্বান রইল, আমন্ত্রণ নিমন্ত্রণ। আবিধানিকভাবে দুটি অর্থেরই তেমন কোনো পার্থক্য নেই, ব্যবহারিক অর্থে একটু পার্থক্য করেছে যে নিমন্ত্রণে খাওয়া দাওয়া থাকে, আমন্ত্রণে থাকে না। কিন্তু আমি অভিধান ঘেটে এটা পাইনি, একই ধরনের অর্থ। যাই হোক, আপনাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ আহ্বান সবকিছু রইল। আমার পরবর্তী প্রত্যেকটি কর্মস্থলে ওর কাজ দিয়ে যদি আপনারা যান, ওখানে যদি যাওয়ার সুযোগ হয় আপনারা যাবেন, এবং আমার সাথে দেখা করলে, আমার সাথে কথা বললে, অন্তত পক্ষে এক কাপ যদি চা খান। আমি বলেই দেই, আমার অফিসে এক কাপ ভালো চা এখানে যেমন ছিল আমি এসে বানিয়েছি, আমার পরবর্তী কর্মস্থলে আরো ভালো চা আমি ইনশাল্লাহ বানাবো, বা আমার স্টাফদের আমি ট্রেন আপ করবো যেখানেই থাকি। আপনারা যেন এক কাপ চা খেতে বলেন। যদি এতটুকু ভালোবাসা আপনারা আমাকে দেখান, তাহলে আমি খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।